ক্লাস 6 এর থার্ড যে চ্যাপ্টারটা আছে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, এটাকে জাস্ট একটু সামান্য আলোচনা করছি। মোটামুটি এই চ্যাপ্টারটাতে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি চ্যাপ্টারটা। একটা হচ্ছে মৌলিক যৌগিক আর মিশ্র পদার্থ নিয়ে এদের যে বিভিন্ন এদের কাকে মানে মৌলিক কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, মিশ্র পদার্থ কাকে বলে, এরা কি দিয়ে তৈরি, এদেরকে প্রকাশ করার নিয়মটা কি, এগুলো নিয়ে একটা আলোচনা করব। আর মিশ্র পদার্থের সেপারেশন, কি করে মিশ্র পদার্থের মধ্যে বিভিন্ন পদার্থগুলোকে সেপারেট করব, সেগুলোকে নিয়ে একটা আলাদা আমরা ভিডিও করব। তো আমার কাছে বইটা নেই, ক্লাস 6 এর বইটা এখন ঘরে নেই, আমার স্কুলেই থাকে। তো যাই হোক, সমস্যা এটাই হচ্ছিল বইটা না হওয়ার জন্য। তো ওই নেটে এর পিডিএফ পাওয়া যায়, সেই পিডিএফ প্রায় 75 এমবির একটা পিডিএফ ছিল, লং একটা পিডিএফ। সেটাকে আপাতত ডাউনলোড করে মোটামুটি দেখলাম এর ভেতরে কি আছে না আছে, দেখে নিয়ে আমরা একটা আলোচনা করছি। তো একটা তোদের অলরেডি হয়তো তোরা পড়ে ফেলেছিস এটা, তবুও আমি চেষ্টা করছি নিজের মতো করে একটা ছোট্ট একটা ভিডিও এটার একটা আমি দিতে পারি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে পদার্থ। পদার্থ কাকে বলে? যারই ভর আছে, যারই আয়তন আছে, হ্যাঁ, আকার, নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আকার নাও থাকতে পারে, হ্যাঁ, নির্দিষ্ট আকারও থাকতে পারে বা নির্দিষ্ট আকার নাও থাকতে পারে। ভর এবং আয়তন এটা থাকবেই, হ্যাঁ, আয়তনও নির্দিষ্ট নাও হতে পারে। যাই হোক, ভরটা তো অবশ্যই নির্দিষ্ট থাকবে। এইগুলোকে আমরা পদার্থ বলছি। আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড, মানে তোদের চিন্তা ভাবনা অনুযায়ী, তোদের যে তোরা যে ইউনিভার্সকে চিনিস, যেভাবে চিনিস, সেই ইয়েতে আমরা বলতে পারি মোটামুটি আমাদের এই বিশ্বটা দুটো জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে পদার্থ নিয়ে তৈরি, আর হচ্ছে শক্তি নিয়ে তৈরি, ঠিক আছে? একটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে এনার্জি। ওকে, তো আমরা এই আমাদের যখন ভৌত বিজ্ঞান আমরা পড়ি, ভৌত বিজ্ঞান মূলত এই দুটো জিনিসকেই পড়া হয়। হ্যাঁ, আমরা ভৌত বিজ্ঞানে পদার্থ নিয়ে পড়ি আর ভৌত বিজ্ঞানে শক্তি নিয়ে পড়ি। এক একটা ভাব শক্তি অনেকগুলো হয়, চুম্বক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তারপর তড়িৎ শক্তি। এক একটা শক্তির জন্য এক এক বড় ক্লাসে যখন উঠবি দেখবি এক একটা শক্তির জন্য এক একটা আলাদা আলাদা করে চ্যাপ্টার আছে। ঠিক তেমনি ভাবে পদার্থ নিয়ে কিছু চ্যাপ্টার আমরা লোয়ার লেভেলে পড়ে থাকি। মূলত পদার্থটা সবচেয়ে বেশি আমার মানে বেশি পড়তে হয় পদার্থ নিয়ে কেমিস্ট্রিতে। যখন হায়ার সেকশনে যাব তখন পদার্থ নিয়ে আমরা কিন্তু মূলত বেসিক্যালি পড়ি কেমিস্ট্রিতে। কেন? এটা পদার্থ বিজ্ঞানটা শুধুমাত্র পদার্থকে নিয়ে নয়, পদার্থ শক্তি তাদের মধ্যে যে রিলেশন, এগুলোকে নিয়ে পদার্থবিদ্যা। কিন্তু শুধু পদার্থের ভেতরের পরমাণু, অণু, এদের মধ্যে যে বন্ডিং, হ্যাঁ, এই ব্যাপারগুলো যত আমরা পড়তে থাকবো ডিটেলসে, সেটা মূলত কেমিস্ট্রির পার্টে চলে যাবে। তোদেরও দেখবি 9-10-এ উঠলে তোরা যখন হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এই পার্টগুলো যখন পড়িস, অর্থাৎ পার্টিকুলার কোনো পদার্থ নিয়ে তোরা যখন পড়িস, তাদের ধর্ম, হ্যাঁ, তাদের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এগুলো মূলত তোরা রসায়নে পড়িস, কেমিস্ট্রিতে পড়িস। তাই তো পদার্থ আমরা বলি যে পদার্থ মূলত 3 প্রকার, ঠিক আছে? পদার্থ মূলত আমরা 3 প্রকার বলছি। একটা হচ্ছে মৌলিক পদার্থ,
2 নম্বর হচ্ছে যৌগিক পদার্থ, আর 3 নম্বর আমি বলছি মিশ্র পদার্থ। ঠিক আছে, আমরা এটা বলে থাকি। আর যে পদার্থগুলো আমরা দেখতে পাই, এই মৌলিক, যৌগিক আর মিশ্র যে পদার্থগুলো দেখতে পাই, তাদের যে অবস্থা, হ্যাঁ, কি অবস্থায় তারা থাকে, সেই অনুযায়ী আমরা সেটাকে বলি 3 ভাবে থাকতে পারে। একটা হচ্ছে কঠিন অবস্থা, তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থা। ঠিক আছে, আমরা মূলত বিভিন্ন পদার্থকে এই 3টে অবস্থায় দেখতে পাই। আরো অবস্থা আছে। 4 নম্বর অবস্থা, যেটা হচ্ছে সূর্য বা কোনো স্টারের মধ্যে, আমরা যদিও বলি সূর্য হচ্ছে গ্যাসীয় অগ্নিপিণ্ড, গ্যাসীয় কিন্তু নয়। হ্যাঁ, সূর্যের যে কোনো মানে জাত আছে, মূলত হাইড্রোজেন, হিলিয়াম আছে। সেই সূর্যের কিন্তু অবস্থাটা ঠিক গ্যাসীয় অবস্থা না, আয়নীয় অবস্থা ওটা একটা। তো যাই হোক, ওইটা আমার জানার দরকার নেই, ওখানে আমার পৌঁছানোর আপাতত দরকার নেই। আপাতত আমাদের জেনারেল যে অবস্থাগুলোকে আমরা অবজার্ভ করি, সেটা হচ্ছে কঠিন অবস্থা, তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থা। আর যে পদার্থকে আমরা 3টে ক্যাটাগরিতে ডিভাইড করি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ। মিশ্র পদার্থটা নতুন কোনো পদার্থ নয়। মৌলিক এবং যৌগিক এদের যে মিশ্রণ, অথবা মৌলিকেও মিশ্রণ হতে পারে, যৌগিক মৌলিকে মিশ্রণ হতে পারে, যৌগিকেও মিশ্রণ হতে পারে। তাহলে এইগুলোকে নিয়ে একটা যে মিশ্রণ তৈরি হয়, মিক্সচার তৈরি হয়, সেটা হচ্ছে মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ আবার 2 রকম হতে পারে। খুব সুন্দরভাবে মিশে গেছে, অর্থাৎ মিশ্র পদার্থের সমস্ত জায়গায় উপাদানগুলো যেভাবে, যে অনুপাতে তারা মিশ্রিত হয়েছে, গোটা মিশ্রণ পদার্থে সেই অনুপাত যদি সমান থাকে, টার্মটা ভুলে যাচ্ছি, বেঙ্গল টার্মটা ভুলে যাচ্ছি, থেকে সুষমভাবে মিশ্রণ বলতে পারি। ইংরেজিতে বলা হয় হোমোজেনিয়াস মিক্সচার। আর যদি গোটা মিশ্রণটাতে মিশ্রণের উপাদানগুলোর অনুপাত যদি সব জায়গায় সমানভাবে না হয়, তখন সেই মিশ্র পদার্থকে আমরা হেটেরোজেনিয়াস বলবো। একটা হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার, একটা হচ্ছে হেটেরোজেনিয়াস মিক্সচার। তো যাই হোক, ওটা আমাদের সিলেবাসে খুব একটা টাচ করেনি। তো যাই হোক, মৌলিক পদার্থ, আর প্রথমে শুরু করা হয়েছে কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থের কি কি আছে একটু ছোট ছোট করে বলছি। হ্যাঁ, আমি বইয়ের পাতা অনুযায়ী পড়াচ্ছি না, কিন্তু আমার মনে যা আসছে তাই বলে যাচ্ছি। কঠিন পদার্থ কোনগুলোকে বলবো? আচ্ছা, ভর তো সবারই সমান আছে, হ্যাঁ, ভর তো থাকবেই, ওটাকে নিয়ে নতুন কিছু বলার নাই। কঠিন পদার্থের আকার ও আয়তন, এরা আকার এবং আয়তন এই দুটো কিন্তু এটা ফিক্সড হবে, হ্যাঁ, নির্দিষ্ট হবে। তাহলে নির্দিষ্ট আকার এবং আয়তন বিশিষ্ট পদার্থকে আমরা কঠিন পদার্থ বলে থাকবো। সাপোজ আমি এক টুকরো লোহা নিলাম, ঠিক আছে, বা লোহার একটা রড নিলাম। এখন এইটাকে যদি আমি উপর থেকে ফেলে দিই, হ্যাঁ, লোহার টুকরোটাকে উপর থেকে নিচে ফেলে দিলাম, বা এইটাকে একটা রডটাকে গ্লাসের মধ্যে ঢুকিয়ে রাখলাম, হ্যাঁ, বা মাটিতে একে গড়িয়ে দিলাম, যাই করি না কেন, রডটার আকার এবং আয়তন এটা কিন্তু চেঞ্জ হবে না, সেমই থেকে যাবে। তাহলে এগুলোকে কঠিন পদার্থ আমরা বলছি। অর্থাৎ বাইরে থেকে বাইরে থেকে যদি বল প্রয়োগটা না করি, তাহলে এর আকার বা আয়তন নিজে থেকে চেঞ্জ খুব একটা হবে না। হ্যাঁ, চেঞ্জ হবে না কেন? আমি যদি বাইরে থেকে এর উপর যদি আমি বল প্রয়োগ করি, তাহলে ভাব এটাকে, রডটাকে যদি পিটাতে শুরু করি, আর একটা হ্যামার দিয়ে যদি এটা পিটাতে শুরু করি, আস্তে 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 পাতলা পাতে এটা পরিণত হতে পারে, ঠিক আছে। কিন্তু তার মানে এর আকৃতিটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু সেটা আমি বলছি না, আমি বাইরে থেকে কোনোভাবে একে ডিস্টার্ব করতে চাইছি না, এটাকে যেমন অবস্থায় আছে শুধু বিভিন্ন প্লেসে আমি রেখে দিচ্ছি, তাতে কিন্তু এর আকার বা আকৃতি, আয়তন এগুলো কিন্তু কোনোটাই পরিবর্তন হবে না। এটা হচ্ছে কঠিন পদার্থ।
তাহলে অনেক কঠিন পদার্থ তোর আশেপাশে আছে, ম্যাক্সিমামই যে আমরা আশেপাশে যে পদার্থগুলোকে দেখছি, হ্যাঁ, সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে কঠিন পদার্থ। এই যে বোর্ডে লিখছি কঠিন পদার্থ, দেয়াল যা দিয়ে তৈরি সেই দেয়ালটাও কঠিন পদার্থ, আমার এই পেন সেটাও কঠিন পদার্থ, ইত্যাদি ইত্যাদি। পাথর, যা কিছু তুই দেখছিস, থালা বাটি, হ্যাঁ, সবই হচ্ছে কঠিন পদার্থ। আচ্ছা, নেক্সট হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের আয়তনটা নির্দিষ্ট থাকে কিন্তু আকারটা নির্দিষ্ট থাকে না। এই আকারটা হয় যে পাত্রে ওকে আমি নেব সেই পাত্রের আকার ধারণ করবে। যদি পাত্রটা আমার এরকম হয়, একটা টিউব হয়, হ্যাঁ, এক মুখ খোলা একটা টিউব বা টেস্ট টিউবের মতন, তার মধ্যে যদি একটু আমি কোনো তরল পদার্থ নিই, তাহলে এর টিউবটার যে আকার সেই আকার ধারণ করবে এই তরল পদার্থ। একেই যদি একটা এরকম পাত্রে বাটিতে আমি নিই, তাহলে বাটির যে আকার সেই আকার ধারণ করবে। ঠিক আছে, তাহলে বিভিন্ন ওই একই তরল পদার্থ বিভিন্ন পাত্রের আকার অনুযায়ী তার আকারটাও পরিবর্তন হবে, কিন্তু এর আয়তন কিন্তু নির্দিষ্ট থাকবে। ক্লিয়ার? আর 3 নম্বর, তরল পদার্থ দুরকম হতে পারে, মৌলিক তরল পদার্থ হতে পারে, যৌগিক তরল পদার্থ হতে পারে। মৌলিক তরল পদার্থ ভাব ব্রোমিন, এই ব্রোমিনটা হচ্ছে কিন্তু Br2, হ্যাঁ, ব্রোমিন Br2। ব্রোমিন কিন্তু আমার মৌলিক তরল পদার্থ, কিন্তু যে জল H2O, এই H2O কিন্তু আমার যৌগিক তরল পদার্থ। দুটোই তরল পদার্থ। তরল পদার্থের যে স্বাভাবিক যে গুণগুলো আছে সেই গুণগুলো ব্রোমিনেরও আছে, সেই গুণগুলো আমার জলেরও আছে। তেমনি আর একটা তরল পদার্থ, হ্যাঁ, এটা হচ্ছে তোর নাম শুনে নিশ্চয়ই থাকবি, এই জি, দ্যাট ইজ পারদ। ঠিক আছে, মার্কারি। তাহলে এই মার্কারিটাও কিন্তু তরল পদার্থ। এর মধ্যে মার্কারি হচ্ছে ধাতু, তরল ধাতু, আর ব্রোমিন হচ্ছে তরল অধাতু। দুটোই আমার তরল পদার্থ, কিন্তু একটা ধাতু একটা অধাতু, আর এটা যৌগিক পদার্থ। ক্লিয়ার? মোটামুটি তরলটা আমরা পড়লাম। নেক্সট হচ্ছে গ্যাসীয়। গ্যাসীয় পদার্থগুলো কি না, যাদের আকার এবং আয়তন কোনোটাই নির্দিষ্ট থাকে না, তাদেরকে গ্যাসীয় পদার্থ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ গ্যাসের না কিছু নির্দিষ্ট আকার আছে, না কিছু নির্দিষ্ট আয়তন আছে। আকার আয়তন দুটোই কিন্তু আমার পরিবর্তনশীল। আকার কি হবে? যদি কোনো আবদ্ধ পাত্রে, আবদ্ধ মানে যার মুখটা বন্ধ, কোনো দিকেই আমার খোলা নেই, আবদ্ধ পাত্রের মধ্যে যদি আমি গ্যাসকে রাখি, গ্যাস তখন সেই আবদ্ধ পাত্রের যা আকার এবং আয়তন তার মধ্যে নিজেকে প্লেস করে নেবে, ফলে ওর আকার এবং আয়তন দুটোই কিন্তু সেই আবদ্ধ পাত্রের আকার এবং আয়তনের সমান হয়ে যাবে। কিন্তু যদি আমি একটা পাত্রের মধ্যে গ্যাসকে নিলাম, সেই পাত্রের মুখটা খোলা থাকলো, তাহলে গ্যাসটা কিন্তু সেই পাত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গ্যাসটা কিন্তু আস্তে আস্তে কি হবে, বেরিয়ে যাবে এবং চারদিকে ছড়িয়ে পড়বে। না থাকবে তার কোনো আকার প্রতিনিয়তই ছড়াতে থাকবে, আর আয়তনও প্রতিনিয়ত কি হবে, ওর বৃদ্ধি পেতে থাকবে। যেমন আমি একটা যদি ধূপ জ্বালাই, ধূপ আমরা কোথায় জ্বালাই? ঘরের মধ্যে। ঘরকে তো আবদ্ধ পাত্র বলতে পারি না, ঘরের চারপাশটাই খোলা আছে। তাহলে ধূপের যে আমরা এই ধোঁয়াটা দেখতে পাচ্ছি, এই যে গ্যাসটা দেখতে পাচ্ছি, এই গ্যাসটা সারা ঘরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ধূপের গন্ধটা আমি একটু পরে ঘরের বিভিন্ন কোণাতেও পাবো, তার মানে সেই গ্যাসটা সেখানেও পৌঁছে গেছে। তাহলে গ্যাস কিন্তু আমার তার আয়তন এবং আকার কোনোটাই নির্দিষ্ট থাকে না। যদি সেই পাত্রটা আমি নিই, যে পাত্রের মানে পুরোটাই হচ্ছে ওপেন, হ্যাঁ, কিন্তু যদি আবদ্ধ পাত্র নিই, তাহলে কিন্তু আমার আকার আয়তন তখনই আমার গ্যাসটার নির্দিষ্ট হবে, নচেত নির্দিষ্ট হবে না। ঠিক আছে, তো গ্যাসীয় পদার্থ দু রকম হতে পারে। মৌলিক গ্যাসীয় পদার্থ হতে পারে,
আর যৌগিক গ্যাসীয় পদার্থ হতে পারে। মৌলিক আর যৌগিক কাকে বলে? মৌলিক হচ্ছে যে পদার্থে ওই পদার্থটা ছাড়া আর কোনো পদার্থ নেই, সেটাই হচ্ছে মৌলিক। যেমন লোহার মধ্যে লোহা ছাড়া আর কিছু নেই। তামার মধ্যে তামা ছাড়া আর কিছু নেই। কিন্তু জলের মধ্যে আছে অক্সিজেন আর জলের মধ্যে আছে হাইড্রোজেন। জল কিন্তু যৌগিক পদার্থ, কিন্তু লোহা, তামা, অক্সিজেন, হাইড্রোজেন এরা কিন্তু মৌলিক পদার্থ। অর্থাৎ যে পদার্থের মধ্যে সেই পদার্থটা ছাড়া কোনো কিছু থাকে না, অন্য কোনো পদার্থ থাকে না, তাকে আমরা মৌলিক পদার্থ বলি। আর যে পদার্থের মধ্যে একাধিক মৌলিক পদার্থ থাকে আর এবং তাদের মধ্যে রাসায়নিক বন্ধন থাকে। মৌলিক পদার্থ বা আমি সাপোজ কিছু লোহার গুঁড়ো কিছু তামার গুঁড়ো মিশিয়ে দিলাম, সেটা কি যৌগিক পদার্থ হবে? উত্তর হচ্ছে না। যৌগিক পদার্থ কতগুলো মৌলিক পদার্থ দিয়েই তৈরি হয়, কিন্তু সেই মৌলিক পদার্থগুলো জাস্ট মেশালে তৈরি হবে না। মৌলিক পদার্থের মধ্যে সেই মৌলিক পদার্থগুলো একে অপরের সঙ্গে একটা নির্দিষ্ট বন্ধনে যুক্ত থাকবে, যার ফলে খুব সহজে সেই যৌগিক পদার্থ থেকে সেই মৌলিক পদার্থগুলো সেপারেট করা যাবে না। ঠিক আছে, সেইগুলোকে আমরা যৌগিক পদার্থ বলছি। যেমন জলকে তোকে যদি বলি এখন মিশ্র পদার্থের যে একে অপরকে থেকে পৃথকীকরণের যে নিয়মগুলো আছে সেইগুলোর সাহায্যে তোকে যদি আমি বলি জলের যে উপাদানগুলো আছে অক্সিজেন এবং হাইড্রোজেন তা সেপারেট করো, তাহলে তুই পারবি না। কিন্তু জল থেকে অক্সিজেন এবং হাইড্রোজেনকে কিন্তু সেপারেট করা যায়, তার জন্য তড়িৎ বিশ্লেষণ করতে হয়। ঠিক আছে, জলের তড়িৎ বিশ্লেষণ করতে হয়। জলের একটা ছবি দেওয়া আছে, দেখবি তোদের বইয়ে, যে একটা পাত্রের মধ্যে একটা কর্ক রাখা আছে, তার মধ্যে জল রাখা আছে, দুটো পেরেক দিয়ে আছে, একটা পেরেকের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর একটা পেরেকের মধ্যে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, মাঝখানে একটা বাল্ব লাগানো আছে। এবার যদি কানেকশন করে দেওয়া হয় তাহলে কি হবে? জলের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। এই তড়িৎ প্রবাহের মধ্যে হলে জল কি হবে? বিশ্লিষ্ট হবে। তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমি জলকে, যদিও এটা অরিজিনাল পাত্রটা নয়, জাস্ট একটা পরীক্ষা, জলের নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষণের নির্দিষ্ট পাত্র আছে, হায়ার সেকশনে গিয়ে তোরা সেটা পড়বি। আচ্ছা, তা আমাদের মূল জায়গাটা হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কি দিয়ে তৈরি, তাই তো? এখন মৌলিক পদার্থকে যদি ভাঙতে যাই, তাহলে মৌলিক পদার্থ কতগুলো ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হবে। ঠিক আছে, ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হবে। যদি সেই ক্ষুদ্র কণার স্বাধীন অস্তিত্ব থাকে, ঠিক আছে, যদি স্বাধীন অস্তিত্ব থাকে, তাহলে সেই স্বাধীন অস্তিত্বযুক্ত কণাটাকে আমরা বলছি অণু। ঠিক আছে, আবার অণুও হতে পারে আরো ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, সেটা হচ্ছে পরমাণু। মৌলিক পদার্থের ক্ষেত্রে অণু যেমন আছে, যৌগিক পদার্থের ক্ষেত্রেও কিন্তু অণু আছে, কিন্তু এই পরমাণুটা কিন্তু সবসময়তেই মৌলিক পদার্থের সাথে ইন্টারলিঙ্কড। অর্থাৎ পরমাণু দিয়েই কিন্তু মৌলিক পদার্থ তৈরি হয়। পরমাণু হচ্ছে সবচাইতে ক্ষুদ্রতম কণা, যে কণার সাহায্যে মৌলিক পদার্থ গঠিত হয়। ঠিক আছে, পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যে কণার মধ্যে এই মৌলিক পদার্থটার ধর্ম বজায় থাকবে। ঠিক আছে, মৌলিক পদার্থের যা যা ধর্ম, এই পরমাণুর মধ্যে সেই ধর্মগুলো বজায় থাকবে, সবচেয়ে ক্ষুদ্রতম কণা। যদিও জন ডাল্টন এক সময় বলেছিলেন এই ক্ষুদ্রতম কণা হচ্ছে বিভাজ্য, মানে একে ডিভিজিবল নয়, ভাঙা যায় না। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে যখন বিভিন্ন কণাগুলো আবিষ্কার,
বিভিন্ন কণাগুলো মানে পরমাণু কি কি দিয়ে তৈরি, পরমাণু মৌলিক কি কি কণা দিয়ে তৈরি, সেটা যখন আবিষ্কার হলো তখন কিন্তু আমরা দেখলাম যে পরমাণু কিন্তু প্রকৃত অর্থে বিভাজ্য। হ্যাঁ, তাদেরকে বিভাজন করা যায় এবং ভাঙলে হ্যাঁ কতগুলো মৌলিক কণা পাওয়া যায়। এক হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন এটা হচ্ছে নেগেটিভ কণা, প্রোটন পজিটিভ কণা আর নিউট্রন এটা হচ্ছে নিস্তড়িত। তাহলে এই তিনটে কণা পরমাণুকে ভাঙলে এই তিনটে কণা পাওয়া যায়। এখন ঘটনা হচ্ছে যে এই তিনটে কণাকে নিয়ে খুব বেশি তোদের বইয়ে লেখা নেই, জাস্ট বলে দিলাম। এদের যে আবিষ্কার, এদের যে হিস্ট্রি, আবিষ্কারের যে ইতিহাস দারুণ মজাদার। হ্যাঁ, আমি বহু এখানে ইতিহাসের বহু গল্প আমি জানি, হ্যাঁ, কিন্তু এখন স্কোপ নেই, সেই কারণে এখানে আর বলছি না। কিন্তু এদের ইতিহাস যদি কোনো বই টই পড়িস, হ্যাঁ, নিশ্চয়ই কোনো বই পাওয়া যাবে, খুঁজে দেখবি কোথাও বই আছে কিনা। ইলেকট্রনের আবিষ্কার, প্রোটনের আবিষ্কার, নিউট্রনের আবিষ্কার, এদের আবিষ্কারের গল্পগুলো খুব ফ্যাসিনেটিং গল্প, হ্যাঁ, খুব সুন্দর গল্প। যাই হোক, সবসময় বিজ্ঞান যখন পড়ব, বিজ্ঞানের হিস্ট্রিটা যদি তার সাথে সাথে আমরা পড়তে পারি, কিভাবে সেইগুলো আবিষ্কার হলো, হ্যাঁ, মানে হ্যাপাজার্ডলি না, মানে যেগুলো ধীরে 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 আসছে, হ্যাঁ, দুম করে একটা কিছু পড়ে নিলাম তারপর আরেকটা কিছু না, পরপর প্রথমে ইলেকট্রনের আবিষ্কার হয়েছে, তারপর প্রোটনের আবিষ্কার হয়েছে, তারপর নিউট্রনের আবিষ্কার হয়েছে। তোরা প্রোটন আবিষ্কার বুঝবি, নিউট্রন আবিষ্কার, এই ইলেকট্রনের আবিষ্কারও বুঝে যাবি, তোদের বুঝতে অসুবিধা হবে নিউট্রনের আবিষ্কার। হ্যাঁ, যদিও প্রোটন আবিষ্কারটা বুঝতে একটু সময় লাগবে, ইলেকট্রন আবিষ্কারটা খুব সহজ বুঝা, প্রোটন আবিষ্কারটা প্রকৃত হতে প্রোটনের আবিষ্কারটা একটু টাফ। ক্লাস 11-এর কেমিস্ট্রি বইটা যদি পড়িস, নামটা ভুলে গেছি বইটার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই বই, যদি আমার সাবজেক্ট নয় কেমিস্ট্রি, সেখানে কিন্তু কিছুটা লেখা আছে, বেশ কিছুটা 2-3 পাতা লেখা আছে, খুব সুন্দর গল্পটা, ভালো করে পড়তে পারিস। তাছাড়াও আরও প্রচুর এখানে গল্প আছে অন্যান্য বই থেকে, নেটে, হ্যাঁ, এগুলো পড়তে পারিস। নিউট্রনের আবিষ্কারটা বুঝতে একটু তোদের অসুবিধা হবে, আর নিউট্রন আবিষ্কারটাও একটু সমস্যার কারণ যে এই নিউট্রন হচ্ছে নিস্তড়িত। নিউট্রনকে নিস্তড়িত হওয়ার জন্য এর আবিষ্কারটা অনেকটা পিছিয়েছে। ইলেকট্রন আবিষ্কার অনেক আগে হয়েছে, 1800 প্রায় 1887 এরকম টাইম, 85 87 এরকম সময় ইলেকট্রন আবিষ্কার হয়েছে। প্রোটন আবিষ্কার হতে হতে প্রায় 1905-07 এরকম কাছাকাছি সময় চলে গেছে। ঠিক আছে, মোটামুটি 10-20 বছরের পার্থক্য ঘটেছে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে। ধরতে পেরেছিল যে এরকম থাকবে, কিন্তু বার করে একদম এক্স্যাক্টলি যে এটা বার করা, হ্যাঁ, একটু সময় লেগেছিল। কিন্তু নিউট্রন আবিষ্কার অনেক পরে হয়েছে, প্রায় 1930-31 চ্যাডউইক, হ্যাঁ, জেমস চ্যাডউইক এটা আবিষ্কার করে। যাই হোক, মৌলিক পদার্থ তাহলে আলটিমেটলি যে ক্ষুদ্র কণা দিয়ে তৈরি তা হচ্ছে পরমাণু দিয়ে তৈরি। ঠিক আছে, এবার পরমাণু ক্ষুদ্রতম কণা, কিন্তু পরমাণু স্বাধীন হতেও পারে আবার নাও পারে। পরমাণু স্বাধীন হতেও পারে নাও পারে, কখন স্বাধীন হবে সেটা বলবো, কখন স্বাধীন হবে না সেটাও বলবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে অণু। ঠিক আছে, আমি এবার মৌলিক বলবো না, শুধু বলবো পদার্থ। পদার্থের যে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে পদার্থের সমস্ত গুণ বর্তমান থাকে এবং যা স্বাধীনভাবে থাকতে পারে, স্বাধীনভাবে যার অস্তিত্ব আছে, স্বাধীন অস্তিত্ব আছে, সেটাই হচ্ছে অণু। স্বাধীন অস্তিত্ব বানান ঠিক করলাম কি, এন্টিটি ইংরেজিতে, বাংলা বানানগুলো ভুলে যাচ্ছি। যাই হোক, স্বাধীন অস্তিত্ব বা এন্টিটি আছে, তাদেরকে আমরা বলছি অণু। ওকে,
ইংরেজিতে এটাকে আমরা বলি মলিকুল। ওকে, পরমাণুর স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। অণু 3 প্রকার হতে পারে। অণু কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে তৈরি। অণু 3 প্রকারের অণু হতে পারে। এক পরমাণবিক, এক পরমাণু, পরমাণুক, দ্বিপরমাণুক আর ত্রিপরমাণুক। ইংরেজিতে মোনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রায়াটমিক। এক পরমাণুক কোনগুলো? আমরা যদি দেখি নোবেল যে গ্যাসগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আমি দেখাতে পারতাম, এখানে আমার পেছনে দেওয়ালে একটা বিরাট বড় একটা পিরিয়ডিক টেবিল রাখা আছে, এরকম শেপের একটা পিরিয়ডিক টেবিল আমার এখানে রাখা আছে, দেখাতে পারতাম, যদি এখন ঘোরাতে হবে তো সিস্টেমটা কি হয়ে যাবে। এইগুলো হচ্ছে যেগুলো একটা অণুটা তৈরি একটা পরমাণু দিয়ে, একটি পরমাণু দিয়েই অণুটা তৈরি। তাহলে যে অণু তো বললাম স্বাধীন অস্তিত্ব আছে, তাহলে যে অণু এক পরমাণু দিয়ে তৈরি, তাহলে সেই পরমাণুটারও স্বাধীন অস্তিত্ব আছে। ক্লিয়ার? দ্বিপরমাণু অর্থাৎ দুটো পরমাণু দিয়ে তৈরি, দুটো পরমাণু দিয়ে তৈরি, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, এইগুলো হচ্ছে দ্বিপরমাণু দিয়ে তৈরি, দুটো পরমাণু দিয়ে তৈরি। তাহলে এই পরমাণু অক্সিজেনের একটা অক্সিজেন পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই। স্বাধীন অস্তিত্ব মানে কি? যেমন কথার কথা, ভাব তোকে নিজেকে ধর, তুই তুই নিজে হচ্ছিস একটা পার্সন, ইউ আর এ পার্সন, ঠিক আছে? তোর একটা স্বাধীন অস্তিত্ব আছে, ঠিক আছে? অস্তিত্ব বলতে এখানে কিন্তু তুই কার আন্ডারে আছিস, মা বাবার আন্ডারে আছিস, এটা বলা হচ্ছে না। অস্তিত্ব মানে বেঁচে থাকার জন্য আর কোনো শরীরের তোর প্রয়োজন হচ্ছে না, তোর শরীরটাই ডিটাচ ফ্রম ইয়োর প্যারেন্টস, তুই একা, তার একটা অস্তিত্ব আছে, ঠিক আছে? তুই একা ঘুরে বেড়াতে পারিস, ঠিক? তাহলে তোকে আমি গিয়ে শুধু তোকে ধরতে পারি, একা তোকে আমি খুঁজে বার করতে পারি, তাহলে তোর একটা স্বাধীন অস্তিত্ব আছে। কিন্তু তুই যদি বলিস আমি অক্সিজেনকে আলাদা করে একটা অক্সিজেন পরমাণু দিয়ে ধরবো, একটি অক্সিজেন পরমাণু আমার চাই, তুই পাবি না, কোথাও পাবি না একটি অক্সিজেন পরমাণু ঘুরে বেড়াচ্ছে যে তাকে গিয়ে খপাত করে ধরবো। তুই কি পাবি? দুটো অক্সিজেন নিয়ে একটা অক্সিজেন অণু পাবি। তুই এই একটা অক্সিজেন অণুকে তুই ধরতে পারিস, একটি অক্সিজেন অণু ঘুরে বেড়াতে পারে, তাহলে এর স্বাধীন অস্তিত্ব আছে, অক্সিজেন পরমাণুটার স্বাধীন অস্তিত্ব নেই। ঠিক তেমনি ভাবে ত্রিপরমাণুক, ত্রিপরমাণুক যেগুলোতে তোর 3টে পরমাণু আছে, ওজোন হচ্ছে ত্রিপরমাণু। আর কি হয় না? হয় পলিঅ্যাটমিক, মোনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রায়াটমিক, নেক্সট হচ্ছে পলিঅ্যাটমিক। পলি মানেই হচ্ছে মোর দ্যান ওয়ান, ডায়াটমিক ইজ অলসো পলিঅ্যাটমিক, ট্রায়াটমিক অলসো এ পলিঅ্যাটমিক। সিমিলারলি যদি 4টে দিয়ে হয় সেটাও পলিঅ্যাটমিক, 5টা দিয়ে হয় সেটা পলিঅ্যাটমিক, এরকম করে 6টা 7টা দিয়ে হলে এগুলো সব পলিঅ্যাটমিক। তো আমরা যেহেতু ডায়াটমিক আলাদা করে ডায়াটমিক বলি, পলিঅ্যাটমিক বলতে আমরা জেনারেলি এখানে মেনশন করে থাকি পলিঅ্যাটমিক, যেটা 4 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? ফসফরাস P4, অর্থাৎ 4টে ফসফরাসের পরমাণু দিয়ে ফসফরাস অণুটা তৈরি, এটা হচ্ছে 4 পরমাণু, 4 মানে এটা কি বলবো, 4 কে 1 2 3
চতুর্থ নাকি, যাই হোক ইংরাজিতে মোনো, ডায়া, ট্রায়া, আরেকটা হচ্ছে আলাদা করে কি বলবো, নামটা ভুলে গেছি, কিউ দিয়ে বোধহয় একটা নামটা এই মুহূর্তে মনে, কোয়াড্রিল্যাটারালি যেমন কোয়া দিয়ে শুরু হচ্ছে, ওটা ঠিক মনে পড়ছে না। আচ্ছা একটা টার্ম আছে, যাই হোক আমরা জেনারেলি ওগুলোকে বলছি পলিঅ্যাটমিক। 5 আমি দেখিনি, 6 দেখিনি, 7 দেখিনি, 8 হচ্ছে সালফার। খুঁজেছিলাম 5, 6, 7 কিছু আছে কিনা, আপাতত খুঁজে পাইনি আমি। তাহলে 4 পেয়েছি, 8 পেয়েছি, ঠিক আছে। দেখ এটা মোটামুটি আমরা আলোচনা করলাম। তাহলে মোটামুটি অণু বোঝা গেল, স্বাধীন অস্তিত্ব আছে। পরমাণুর স্বাধীন অস্তিত্ব তখনই হবে যখন একটা পরমাণু দিয়েই একটা অণু তৈরি হয়, তখনই সেই পরমাণুর স্বাধীন অস্তিত্ব থাকতে পারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এই যে অণুগুলো পেলাম, এই অণুগুলো দুটোরই হতে পারে, অণু দুজনেরই হতে পারে, মৌলিক পদার্থেরও অণু হতে পারে, যৌগিক পদার্থেরও অণু হতে পারে। পরমাণু কিন্তু শুধু মৌলিক পদার্থেরই হয়, মৌলিক পদার্থেরই শুধু পরমাণু হয়। ক্লিয়ার? অণু মৌলিক যৌগিক দুজনেরই হয়, মিশ্র পদার্থের কোনো আলাদা করে অণু পরমাণু থাকে না, ঠিক আছে। মিশ্র হচ্ছে মৌলিক যৌগিক বা যৌগিক অথবা মৌলিক মৌলিক বিভিন্ন পদার্থ দিয়েই তাদের মিক্সচারে ওটা তৈরি হচ্ছে। আচ্ছা এই যে মৌলিক পদার্থ পেলাম, মোটামুটি 118টা মৌলিক পদার্থ আমরা খুঁজে বার করেছি। তার মধ্যে 92 এটা হচ্ছে প্রাকৃতিক মৌলিক পদার্থ, প্রাকৃতিক মৌলিক পদার্থ। আর বাকি তোর 8 আর এদিকে 18, 18 প্লাস 8 কত হচ্ছে 200 বলছি 26। বাকি যে 26 যে বাকিগুলো আছে এগুলো ল্যাবরেটরিতে তৈরি হয়। একটু আমি দেখাই, পিরিয়ডিক টেবিলটা। এটা দেখ, এইটাকে বলা হয় পিরিয়ডিক টেবিল। এখানে যত মৌলিক পদার্থ আছে সব মৌলিক পদার্থকে আমরা এখানে দেখিয়েছি, এই টেবিলের মধ্যে দেখিয়েছি। যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডন, এরকম করে স্ক্যান্ডিয়াম, এরকম সব লেখা আছে, ঠিক আছে। ঠিক তেমনিভাবে এখানে দেখ আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, হ্যাঁ। তারপর হচ্ছে উপর থেকে দেখ বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আচ্ছা এই যে যেটা বললাম হিলিয়াম, নিয়ন, এটা হচ্ছে নোবেল গ্যাসের ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস, ঠিক আছে। এগুলো হচ্ছে তোর হচ্ছে এগুলো মোনোঅ্যাটমিক বলেছিলাম, ঠিক আছে এগুলো। আচ্ছা এদের মধ্যে এইগুলো খুব কার্বন চিনিস, নাইট্রোজেন। আচ্ছা দেখ 1 নম্বর হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এইখানে চলে আসছে হিলিয়াম, তারপর এইখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তোদের আমি বলবো 1 থেকে 20 পর্যন্ত, এগুলোকে 1 নাম্বার থেকে যেটা বলছি 1, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার 1 থেকে 20 পর্যন্ত অবশ্যই পরপর মুখস্থ রাখবি। পিরিয়ডিক টেবিল যদি এখনও তোদের নেই, কিন্তু 1 থেকে মুখস্থ রাখলে সুবিধা, হ্যাঁ। আর একটু হায়ার সেকশনে গিয়ে 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখতে হয়। যাই হোক আপাতত তোদের এইটুকুনি দেখালাম যে বিভিন্ন মৌল, এরকম করে টোটাল 118টা মৌল আছে। টোটাল 118 মৌলের মধ্যে 92 হচ্ছে তোর, দেখ 92 আমি দেখে দিচ্ছি, ইউরেনিয়াম আসবে কোথায়, 92
92টা কোথায় গেল, এইখানে এসে, আচ্ছা অ্যাক্টিনাইট সিরিজে আছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম কত লেখা আছে দেখ, 92, ঠিক আছে। ইউরেনিয়াম, প্রোঅ্যাক্টিনিয়াম, হ্যাঁ, থোরিয়াম, আমাদের দেশে থোরিয়াম খুব পাওয়া যায়, ইউরেনিয়ামটা খুব কম পাওয়া যায়। নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আর্মেনিয়াম, কিউরিয়াম, বার্লিয়াম, ঠিক আছে, ক্যালিফোর্নিয়াম। এই ক্যালিফোর্নিয়া আমেরিকাতে ক্যালিফোর্নিয়া বলে একটা জায়গা আছে, তোরা বোধহয় আছে, বোধহয় তোরা পড়েছিস। আচ্ছা, আইনস্টাইনিয়াম, আইনস্টাইনের নাম থেকে এসছে। ক্যালিফোর্নিয়া একটা জায়গা, সেই নাম থেকে এসছে। বার্কলিয়াম, এটাও তোর একটা আমেরিকান একটা জায়গা। বার্কলে বলে একটা জায়গা আছে, বার্কলে ফিজিক্সের একটা বই আছে, বার্কলে ফিজিক্স। যাই হোক, ইউনিভার্সিটি আছে, বার্কলে ইউনিভার্সিটি। এইগুলো বিভিন্ন জায়গা থেকে নাম হতে পারে। এবার এই যে মৌলিক পদার্থগুলোকে পেয়েছি, এই মৌলিক পদার্থগুলোর আমরা প্রকাশ করব বারবার। অক্সিজেন, OXYGEN বা অক্সিজেন বাংলায় লেখা, এগুলো খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, তো এইগুলোকে আমি মৌলিক পদার্থের পরমাণুকে আমি প্রকাশ করতে চাইছি খুব মানে একটা ইয়ের মাধ্যমে, একটা সিম্বলের মাধ্যমে, চিহ্নের মাধ্যমে। তো সেই যে মেথড, ওটাকে আমরা চিহ্ন বলি। যেমন অক্সিজেন O, হাইড্রোজেন H, ক্লোরিন Cl, এখানে সিটা ক্যাপিটাল, এলটা ছোট, সোডিয়াম Na, ম্যাগনেসিয়াম Mg, মার্কারি Hg, হ্যাঁ, এরকম কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, আচ্ছা, কার্বন যদি C হয়, কোবাল্ট হবে CO, এরকম করে প্রচুর 118টাই তোর সংকেত বলছি, 118টাই তোর চিহ্ন হবে। কিন্তু তোকে অত মনে রাখতে হবে না, তোর বইগুলো মনে রাখবি। একটা চার্ট আমি পারলে দিয়ে দেবো, যদি চাস, কেউ ইন্ডিভিজুয়ালি যদি আমার কাছে চাস, একটা চার্ট আমি দিয়ে দেবো, আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করবি। ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা অ্যাটাচ আছিস, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপ ইনফরমেশন আছে, গ্রুপ ইনফরমেশনে যাবি, ওখানে গিয়ে দেখবি কে কে এই গ্রুপে আছে, সেখানে যে টিচাররা আছে সেই টিচারদের নাম পাবি। ভাব আমি আমার ওই জায়গাটা ক্লিক করলি, মেসেজ টু অনির্বাণ দাশগুপ্ত স্যার লেখা থাকবে, সেখানে গিয়ে আমাকে ওখানে তুই মেসেজ করতে পারিস, স্যার আমাকে এরকম একটা চার্ট দিন। হ্যাঁ, যদিও এটা ইংলিশ লেখাটা ইংলিশে থাকবে, আর সিম্বলটা তো ইম্পর্টেন্ট না, সিম্বল সবই তো এই ইংলিশ লেটার দিয়েই তৈরি, ইংলিশ যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো দিয়েই তৈরি, ওটা তো অসুবিধা হবে না। কিন্তু বাংলায় অক্সিজেন, নাইট্রোজেন এগুলো লেখা থাকবে না, ঠিক আছে, ইংরাজিতে এগুলো লেখা থাকবে। তো এটা যদি বলিস তাহলে আমি তোদেরকে পাঠিয়ে দেবো, যে বলবি তাদেরকে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। ঠিক, আচ্ছা, কি কি নাম অনুযায়ী, কি দেশের নাম অনুযায়ী, জায়গার নাম অনুযায়ী, হ্যাঁ, বিভিন্ন সব লেখা আছে, এগুলো একটু পড়বি, বই থেকে ভালো করে পড়ে নিবি। নেক্সট হচ্ছে যৌগিক বা মৌলিক পদার্থের যে অণুকে প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি সংকেত, ঠিক আছে। অণুকে প্রকাশ করার যে পদ্ধতি, সংকেত। এখন ঘটনা হচ্ছে যে ভাব, আমি একটা কথা বলছি, জল বলতে আমি কি, এই যে জলের যে সংকেত দিলাম H2O, এই H2O বলতে আমি কি বুঝি? হ্যাঁ, H2O এর মাধ্যমে, অর্থাৎ সংকেতের মাধ্যমে আমি কি বুঝি? সংকেতের মাধ্যমে H2O বলতে কি বুঝি? একটা অণুকে বুঝি। অর্থাৎ সংকেত দিয়ে, যার সংকেত লিখছি, যে পদার্থের সংকেত লিখছি, তার একটা অণুকে বোঝানো হয়। আর সংকেতে আমি কি দেখাই না, সেই পদার্থটা কি মৌলিক পদার্থ দিয়ে তৈরি সেটা বোঝানো যায়। যেমন আমি জলের সংকেত আমি বুঝতে পারছি জল কি দিয়ে তৈরি, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। আচ্ছা, তাহলে এই যে জলের অণু হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, সেটাও আমি সংকেতের থেকে বুঝতে পারছি। শুধু তাই নয়, তার সাথে সাথে এই জলের একটা অণুতে কটা হাইড্রোজেন পরমাণু আছে, কটা অক্সিজেন পরমাণু আছে, সেটাকেও বোঝানো হয়। যেমন জলের একটা অণুতে দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, তাহলে হচ্ছে
দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে জলের অণুতে। তাহলে একটা সংকেত থেকে, জলের সংকেত থেকে কি বুঝলাম, একটা অণুকে বোঝানো হলো, সেই অণু কি কি মৌলিক পদার্থ দিয়ে তৈরি সেটা বোঝানো হলো, সেই মৌলিক পদার্থের পরমাণুগুলো কটা করে আছে সেই অণুতে সেটাকেও আমরা বোঝাতে পারি। ঠিক আছে, যেমন আমি বলি H2SO4, সালফিউরিক অ্যাসিডের সংকেত। কি বললাম? সালফিউরিক অ্যাসিডের সংকেত। তার মানে একটা সালফিউরিক অ্যাসিডের অণুকে প্রকাশ করা হলো, সেই একটা অণুতে দুটো হাইড্রোজেন, একটা সালফার, চারটে অক্সিজেন, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, জলের একটা রাসায়নিক নাম আছে, কেউ যদি পারিস আমাকে একটু লিখে পাঠাবি। এমনিতে ওয়াটার তো ইংরেজিতে বলে, বাংলায় জল অথবা পানিও বলা হয়, হিন্দিতে পানি বলা হয়, কিন্তু এর একটা রাসায়নিক নাম আছে। আগে হাইড্রোজেনটা বলে তারপর অক্সিজেনটা বলতে হবে। সাম অক্সাইড এইটুকুনি বলে দিচ্ছি, তোরা চেষ্টা করবি আমাকে উত্তর দিতে যে জলের রাসায়নিক নাম কি। ঠিক আছে, এরকম করে বিভিন্ন মৌলিক পদার্থের সংকেত হতে যেন অক্সিজেনের সংকেত O2। তার মানে কি, অক্সিজেনের একটা পরমাণুতে, একটা অণুতে দুটো অক্সিজেন পরমাণু আছে, N2, Cl2 ইত্যাদি। এগুলো হচ্ছে মৌলিক পদার্থের সংকেত, আর এটা হচ্ছে যৌগিক পদার্থের সংকেত। ক্লিয়ার? সংকেত হলো সংকেত, এর সাথে সাথে আরেকটা জিনিস চলে আসে, যোজ্যতা। যোজ্যতা নিয়ে যে ক্লাস, সেটা আমি একটা নেক্সট ভিডিওতে আমি করে দেব। সেটা একটু বড় আছে, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা যোজ্যতা আর কি করে সংকেত লেখা হয় তার যে পদ্ধতি সেটা আমরা দেখাবো।